যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যস্থতায় কাজ করেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের ভূমিকা এখানে উল্লেখযোগ্য। এখন পাকিস্তান কেন এত আগ্রহ দেখাচ্ছে যুদ্ধবিরতিতে? মূলত এটা আগ্রহ না। আমরা জানি বরাবরই পাকিস্তান হলো আমেরিকার দালাল এবং আমেরিকার এজেন্ট। আমেরিকার প্রেসক্রিপশনের বাইরে পাকিস্তান একটা কথাও বলবে না, এটাই স্বাভাবিক। কারণ এই যুদ্ধবিরতি অর্থাৎ ইরান এবং আমেরিকার যুদ্ধবিরতি যদি নাও হয় তাও পাকিস্তানের লাভ, যদি বিরতি হয় তাও পাকিস্তানের লাভ। কোন দিক থেকে? সাম্রাজ্যবাদী গোষ্ঠীর একটা কমন সমীকরণ আছে, সেটা হচ্ছে শোষণ করা। যদি ইরান এবং আমেরিকা যুদ্ধবিরতি হয়, রাশিয়ান রিজিমটা দুর্বল হয়ে যাবে, তখন পাকিস্তানের পোয়া 12। কেমনে? রাশিয়ান রিজিমটা দুর্বল হলে অনায়াসে বাংলাদেশে সে একেবারে নগ্ন হস্তক্ষেপ করতে পারবে। কারণ আপনারা জানেন মুক্তিযুদ্ধে রাশিয়া ছিল আমাদের অকৃত্রিম বন্ধু। এখন তো মুক্তিযুদ্ধের সরকারকে উৎখাত করেছে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে উৎখাত করেছে। তো এখন সরাসরি পাকিস্তান তখন বাংলাদেশে ডিপ্লোমেসি চালিয়ে বাংলাদেশ থেকে শোষণ করে ওই 71-এর মতো সম্পদ তাদের দেশে নিয়ে যেতে পারবে। এটা হলো যদি যুদ্ধবিরতি হয় তখন পাকিস্তানের লাভ। আর যদি যুদ্ধবিরতি না হয়, যুদ্ধ চলমান থাকে, তখনও পাকিস্তানের লাভ। কেমনে? কারণ আপনারা জানবেন, গণমাধ্যমে এসেছে এটা, ইতিমধ্যে সৌদি $500 কোটি পাকিস্তানকে আর্থিক সহযোগিতা দিয়েছে। এমনি এমনি দিয়েছে? ঠিক যখন আমেরিকা ইরান শান্তি চুক্তিটা ভেস্তে গেল, তার ঠিক 1 ঘন্টার মাথায় $500 কোটি সৌদি পাকিস্তানকে দিয়ে দিল। এর পেছনে রিজনটা কি? খেয়াল করে দেখেন, এই শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার পর ট্রাম্প কিন্তু চুপচাপ অবস্থায় আছে। ট্রাম্পের একটাই কথা, সময় মতো ইরানকে ধ্বংস করা হবে, বা ইরানকে ধ্বংস করার এখনই সঠিক সময়। এটার ইঙ্গিত কি বুঝতে পারছেন? আমি একটু খোলাসা করি। পাকিস্তানকে যে $500 কোটি দিল সৌদি কার লোক? ওই আমেরিকান কোরামের লোক। আমেরিকান কোরামের লোক আবার আরেক আমেরিকান কোরামকে $500 কোটি দিল, যে কিনা দক্ষিণ এশিয়ার একটা ছোট্ট রাষ্ট্র। এটার পেছনে আমেরিকান রিজিমের স্বার্থটা হচ্ছে এই পাকিস্তানের প্রভাব অলরেডি বাংলাদেশের ভিতরে রয়েছে। ওই যে যারা ইনকিলাব জিন্দাবাদ বলে, ওই যে যারা কথায় কথায় দিল্লি না ঢাকা বলে, নারায়ে তাকবীর বলে লাফালাফি করে, ইভেন বিএনপির ভিতরেও একটা অংশ কিন্তু পাকিস্তান পন্থী হিসেবে ডিপ্লোমেসি মেনটেন করে কাজ করে। তো তারা সরাসরি তখন এই $500 কোটি একটা অংশ পেয়ে যাবে বাংলাদেশে। তখন বাংলাদেশে তারা লাফালাফি শুরু করে দিবে, কারণ টাকা কাঁচা পয়সা আসছে। আর এই টাকা বাংলাদেশে পাকিস্তান কেন ঢালবে? এই কারণে ঢালবে, কারণ ভবিষ্যতে যদি ইরানের সঙ্গে সরাসরি আমেরিকা ফাইট দেয়, তাহলে আমেরিকা কিন্তু নিজে চাইছে এসে হামলা করবে না, পাকিস্তানকে দিয়ে ইরানে হামলা করাবে। যেহেতু পাকিস্তানকে দিয়ে যদি ইরানে হামলা করায়, ওখানে জনবল লাগবে। আর বাঙালি এমন একটা জাতি, এদেরকে ধর্মের বড়ি খাওয়ায় দিলে খুব সহজে ইউজ করা যায়। তো এখান থেকে একটা অংশ পাকিস্তানে নিয়ে যেয়ে যেমন ব্যবহার করা যাবে, ঠিক একই ভাবে যদি সরকারিভাবে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, সামরিক চুক্তি মুক্তি, বা বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে পাকিস্তানপন্থী লোকজনগুলা যারা সক্রিয়, তাদের মাধ্যমে তখন বাংলাদেশি সেনা সদস্যদেরকে পাকিস্তানে এনে শান্তি চুক্তির নাম দিয়া, অর্থাৎ পশ্চিমা শান্তি রক্ষা মিশনের নাম দিয়া, তখন পাকিস্তানের সৈন্য বাঙালি সৈন্য মিলা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কাজে লাগান। আর এটার জন্যই $500 কোটি দালালি খেয়েছে পাকিস্তান। ব্যাপারটা বোঝা গেল? এখন বলতে পারেন, ভাই বাংলাদেশের সেনাবাহিনী কেন যাবে? বাংলাদেশের সেনাবাহিনী কেন যাবে না? ইউনূস সরকার থাকতে কি মনে নাই সেনাবাহিনীর 6 সদস্যের প্রতিনিধি দল পাকিস্তানে যে দেখা করে আসছে অসীম মুনিরের সঙ্গে? তো ওরা তো বড় বড় পজিশন হোল্ড করতেছে এখনো সেনাবাহিনীর ভিতরে। সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এমন একটা প্রতিষ্ঠান, এখানে পাকিস্তানের গুপ্তচর যেমন আছে, অন্যান্য দেশের গুপ্তচররাও বিদ্যমান আছে, কিন্তু অর্গানাইজেশন একটাই, বাংলাদেশ সেনাবাহিনী। তো ওইখানে যারা পাকিস্তানপন্থী মেজর, কর্নেল, মেজর জেনারেল, তারা কি বসে থাকবে? তারা এই $500 কোটি একটা পার্সেন্টেজ যদি পায়, তারা তাদের সৈন্যদেরকে ওই যুদ্ধে লিপ্ত করাইতে 1 সেকেন্ডও ভাববে না, কারণ কাঁচা পয়সা আসে। এই বিষয়গুলো কিন্তু 1 বাই 1 সমীকরণ অনুযায়ী খেয়াল করলে দেখতে পাবেন। আর রাজনীতিবিদরা তো টাকা দিলে এমনি লাফায়, তো একটা অংশ তো রাজনীতিবিদদের পেছনেও ব্যয় হবে। আর এই টাকাগুলো আসবে হচ্ছে বাংলাদেশে কালচারাল অ্যাক্টিভিজমের মাধ্যমে, অর্থাৎ কালচারাল অ্যাক্টিভিজম দেখায়া ওই টাকাগুলা ব্ল্যাক মানি হোয়াইট করে ঢুকানো হবে। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশে একটা মেগা সিরিয়াল চলতেছে, এটা আমাদেরই গল্প। এটা মূলত পাকিস্তানি গল্প থেকে ইন্সপায়ার। দেখবেন ওখানে রাইটারের স্টোরির জায়গায় লেখা আছে ইন্সপায়ার। খেয়াল করে দেখবেন ওই সিরিয়ালটা যখন চলে, ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, ডিরেক্টরের নাম ঠিকই আছে, কিন্তু ওই গল্পটা কোথা থেকে কোন রাইটারের লেখা এইটা তথ্য দেওয়া নাই।
কেন দেওয়া নেই জানেন? কারণ ওইটা হচ্ছে পাকিস্তানি ধারাবাহিক নাটক থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে সেই নাটকটা বাংলাদেশের আর্টিস্ট নিয়ে বানানো হচ্ছে। অর্থাৎ আর্টিস্ট আমাদের ঠিক আছে, নাটকের গল্প ওদের, মাঝখান দিয়ে এই নাটককে পুঁজি করে লাখ লাখ ব্ল্যাক মানি বাংলাদেশে ঢুকাবে। বুঝাবে কি যে এখানে নাটকের মাধ্যমে এই টাকাগুলো ব্যবসা হয়েছে, অর্থাৎ প্রফিট হয়েছে। কিন্তু আসলে এগুলো প্রফিট না, এগুলো ক্রাউড ফান্ডিং। আপনারা ইলেকশনের সময় দেখেন নাই, ব্যারিস্টার ফুয়াদ থেকে শুরু করে তাসনিম যারা সবাই জনগণের কাছ থেকে টাকা ধার করছে, যে যে যা পারেন সহযোগিতা করেন, অনেক ওয়ান কাইন্ড অফ ভিক্ষার মতো। জনগণ দিছে আর কয় টাকা? ওই কূটনৈতিক গোষ্ঠীর এই টাকাগুলাই তো ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে বাংলাদেশে ঢুকছে, ব্ল্যাক মানি গুলো হোয়াইট হয়েছে। ঠিক একই ভাবে এই কালচারাল কন্টেন্ট বা কালচারাল সিনেমার মাধ্যমে এই ব্ল্যাক মানি গুলো হোয়াইট হয়। ইতিমধ্যে খেয়াল করে দেখবেন, যখন বাংলাদেশে হামের প্রকোপ সব থেকে বেশি এই গরমে, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী সিনেমা দেখতে গেছে। সিনেমার নাম কি? বনলতা এক্সপ্রেস। 18 দিনে ওই সিনেমা 10 কোটি টাকা ইনকাম করছে। যেখানে বাংলাদেশের সিনেমা হলই হলো মাত্র 250টা, 1200 সিনেমা হলের জায়গায় কমতে কমতে বন্ধ হইতে হইতে 250টা সিনেমা হল এখন টিকে আছে। সেখানে 250 সিনেমা হলে 10 কোটি টাকার ব্যবসা, দর্শক থেকে আসছে। যেখানে সিনেমা হলে মানুষ সিনেমাই দেখতে যায় না, সেখানে 10 কোটি টাকার ব্যবসা। এটা হাস্যকর না? তার মানে বুঝতে হবে ওই পাকিস্তানি ফান্ডিং এর টাকা এগুলো এভাবেই আসে। খরচ করবে 2 টাকা, কাগজে কলমে দেখাবে 200 টাকা। তো বাকি 198 টাকা যে আপনার আমার কিলিং মিশনের পিছনে ব্যয় হবে না, তার কি গ্যারান্টি? সুতরাং এই পয়েন্ট গুলো যদি আপনারা একটু ইউটিলাইজ করেন, অটোমেটিক্যালি এদের ফান্ডিং কালচারাল রুটের মাধ্যমে যেভাবে ফান্ডিং গুলো ঢুকতেছে বাংলাদেশে, এই বিষয়গুলো সামনে চলে আসবে। আর অসীম মুনিরের দালালির জায়গাটা এই জায়গায়। এখানে অসীম মুনিরের লাভ একটাই, তিনি পাকিস্তান নামক রাষ্ট্রের ব্যানারটাকে ব্যবহার করে তারা যে সাম্রাজ্যবাদী যে দালালিটা করে থাকে, সেই দালালির মাধ্যমে তারা একটা মোটা অঙ্কের টাকা ব্যবসা করবে। এখন বিশ্বের যে কোনো দেশে যুদ্ধ লাগুক, সেটা তাদের কিছু যায় আসে না। কারণ পৃথিবীর যে কোনো প্রান্তে যুদ্ধ লাগুক না কেন, সেটা পাকিস্তানের জন্য ঈদের দিন, কারণ এখানে পাকিস্তানের ফায়দা আছে। ধন্যবাদ।